ক্যাশ ফ্লো অ্যানালিসিস অ্যাজ পার এএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অর ইন এএস বা আইএএস 7 দুরকম ভাবে ক্যাশ ফ্লো অ্যানালিসিস বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসতে পারে এক্সামে। যদি অ্যাজ পার এএস 3 বলে বা যদি অ্যাজ পার ইন এএস 7 বলে, দুটোরই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অ্যানালিসিস বা প্রবলেম আমরা যেভাবে সলভ করবো সেটা সেম, শুধু দুই একটা জায়গায় একটু ডিফারেন্স থাকে। দুই একটা জায়গায় কেন বলবো, একটা জায়গাতে একটু ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে নেট প্রফিটটা, অপারেটিং প্রফিট যেটা বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, সেই অপারেটিং প্রফিটটা আমরা আলাদা করে বাইরে বের করে নিয়ে আসি। কোনভাবে করলে, যদি ইন এএস 7 ধরে আমরা করি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 ধরে যদি আমরা করি, তাহলে আমাদের সেখানে ওয়ার্কিংসে আমরা অপারেটিং প্রফিটটা বার করে নিয়ে আসবো। অপারেটিং প্রফিটটা বের করে ডিরেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে জাস্ট অপারেটিং প্রফিটটা বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস সেটা ধরে সেটা বসিয়ে তারপরে অঙ্ক স্টার্ট করবো, প্রবলেম স্টার্ট করবো। আর যদি অ্যাজ পার এএস 3 বলে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 যদি বলে, তাহলে আমাদের বাইরে অ্যাকাউন্টে ওই প্রফিটের জায়গাটা, যে প্রফিটের অ্যাডজাস্টমেন্টগুলো হয়, সেটা আমরা বাইরে না করে আমরা ডিরেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টেই অ্যাডজাস্টমেন্ট করবো। তো এবার অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার আগে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ক্যাশ ফ্লো মানে হচ্ছে ক্যাশের চেঞ্জেস, পজিশন অফ চেঞ্জেস ইন ক্যাশ। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মানেটাই হচ্ছে ক্যাশের যে চেঞ্জেসটা আসছে, মানে কিরকম, কোথায় কিভাবে চেঞ্জেসটা আসবে, সেটা হচ্ছে লাস্ট ইয়ার আর এই বছর, এই দুটো বছরের ডেটা আমাদের কাছে দেওয়া থাকবে। এই দুটো বছরের ডেটা থেকে আমরা দেখবো যে ক্যাশের কি চেঞ্জেস আসছে। কিরকম ভাবে না হয় এটা, যদি আমাদের কাছে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে, সেই ব্যালেন্স শিটে যদি দেখে মনে হয় যে না, ইকুইটি শেয়ার ক্যাপিটাল লাস্ট ইয়ার ছিল 1 লাখ, এই বছর বেড়ে হয়েছে সেটা 2 লাখ, তাহলে আমাদের কি বুঝতে হবে, ইকুইটি শেয়ার আমরা নতুন করে ইস্যু করেছি, এবং এই ইস্যু করার ফলে আমাদের কাছে ক্যাশ ক্যাপিটাল যখন ইস্যু করি আমরা, তার মানে কি ক্যাশ আমাদের কাছে ইনফ্লো হয়। ইনফ্লো মানে ক্যাশ যে বেড়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল যে বেড়েছে, তার জন্য ক্যাশের পজিশন কি চেঞ্জেস হয়েছে না, ক্যাশের পজিশন চেঞ্জেস হয়েছে, ক্যাশটা আমাদের কাছে ইনফ্লো হয়েছে, মানে ক্যাশ বেড়েছে আমাদের কাছে। এইভাবে যখনই কোনো ব্যালেন্স শিট ধরে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাব, তখন আমাদের ব্যালেন্স শিটে দেখবো যে ব্যালেন্স শিটের পজিশনে লাস্ট ইয়ারের থেকে এই বছরের পজিশনে কোন পার্টগুলোতে চেঞ্জেস এসছে। যে পার্টগুলোতে চেঞ্জেস আসবে বা যে আইটেমগুলোতে ব্যালেন্স শিটের যে আইটেমগুলোতে চেঞ্জেস আসবে, আমরা সেই আইটেমগুলো, সেই চেঞ্জেসটুকু, যদি সেই চেঞ্জেসটুকু ক্যাশের হয়ে থাকে, মানে ক্যাশের জন্য সেই চেঞ্জেসগুলো হয়েছে, তবেই সেই চেঞ্জেসটুকুই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নিয়ে আসি। আর কি হয় না, আর অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের কাছে কিছু দেওয়া থাকে, সেই অ্যাডিশনাল ইনফরমেশন দেখে আমাদেরকে কি করতে হয় না, অ্যাডিশনাল ইনফরমেশন কি বলা থাকে, অ্যাডিশনাল ইনফরমেশনে বলা থাকে যে ক্যাশের আর ব্যালেন্স শিট ছাড়াও আর কোথায় কোথায় ক্যাশের পজিশনে চেঞ্জেস এসছে, কিন্তু সেটা ব্যালেন্স শিটে ঠিকঠাকভাবে ব্যালেন্স শিটে বলা আছে, ব্যালেন্স শিটে অবশ্যই করা আছে, কিন্তু সেইভাবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে বা অন্য কোথাও সেই যে চেঞ্জেসগুলো যদি আমাদেরকে আলাদা করে বলে দেওয়া থাকে, তাহলে সেই চেঞ্জেসগুলো অনলি ক্যাশ চেঞ্জেস, সেই চেঞ্জেসগুলো আমরা নিয়ে আসবো। তাহলে অনলি যদি ক্যাশ চেঞ্জেসগুলো আমাদের নিয়ে আসি, তাহলে প্রফিট অ্যান্ড লসের অ্যাডজাস্টমেন্টগুলো কি, আর প্রফিট অ্যান্ড লসে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো কেন করি। প্রফিট অ্যান্ড লসের অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা যে অপারেটিং প্রফিটটা বের করি বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে, সেই অপারেটিং প্রফিটটা কি, সেই প্রফিটটা কিছু নন ক্যাশ আইটেম, আবার সেই ক্যাশের কথাই আমি বলছি, কিছু নন ক্যাশ আইটেম যেগুলো অলরেডি প্রফিট থেকে ডিডাক্ট করে আমাদের প্রফিটের ব্যালেন্সটা ব্যালেন্স শিটে চলে আসে। প্রফিটের ব্যালেন্সটা যখন ব্যালেন্স শিটে আসে, তার মানে হচ্ছে সমস্ত প্রফিটের সঙ্গে যা যা কিছু অ্যাডজাস্টমেন্ট হওয়া, সবকিছু অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে সেটা ব্যালেন্স শিটে এসেছে। তো তার মধ্যে কিছু নন ক্যাশ আইটেমও থাকে, সেই নন ক্যাশ আইটেমগুলোকে আমাদেরকে আবার কি করতে হয়, প্রফিটের সঙ্গে, যে প্রফিটটা ব্যালেন্স শিটে এসেছে সেই প্রফিটের সঙ্গে নতুন করে আবার অ্যাড করতে হয়। অ্যাড করার পরে আমরা যে প্রফিটটা পাবো, সেই প্রফিটটা হচ্ছে কি প্রফিট না, সেই প্রফিটটা হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে প্রফিট অ্যান্ড লসের অ্যাডজাস্টমেন্ট, ওই যে বললাম এএস 3 তে যদি আমরা করি, তাহলে প্রফিট অ্যান্ড লসের অ্যাডজাস্টমেন্ট আমরা কিসে করবো না, কোথায় করবো না, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেখানে করছি আমরা সেখানেই করবো। আর যদি 7 ধরে করি, ইন এ 7 ধরে যদি করি, তাহলে আমরা কি করবো, সেটাকে একটা আলাদা ওয়ার্কিংসে, সেই ওয়ার্কিং নোটসে আমরা অপারেটিং প্রফিটটা বের করে নেবো। কিভাবে বের করে নেবো না, যে প্রফিটের ব্যালেন্সটা আমাদের কাছে আছে, সেই প্রফিটের ব্যালেন্সটা আমাদের কাছে কিরকম থাকবে, আমাদের কাছে থাকবে হচ্ছে দুটো ইয়ারের থাকবে, ইয়ার 1 ইয়ার 2। সাপোজ ইয়ার 1 ইয়ার 2, তাহলে ইয়ার 1 এ যে প্রফিটের ব্যালেন্সটা রয়েছে, সেই প্রফিটের ব্যালেন্সটা, আর ইয়ার 2 তে যে প্রফিটের ব্যালেন্স রয়েছে, এই প্রফিটের ব্যালেন্সটার চেঞ্জেস যেটুকু এসেছে, সেই চেঞ্জেসটুকু আমরা ফার্স্টে নেব। সেই চেঞ্জেসটুকু নেওয়ার পরে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কি করবো, অ্যাডজাস্টমেন্ট করবো হচ্ছে নন ক্যাশ আইটেমগুলো, নন ক্যাশ এক্সপেন্সেস যদি হয় সেগুলোকে অ্যাড করবো, নন ক্যাশ ইনকাম যদি হয় সেগুলোকে লেস করবো। করে নেওয়ার পরে অ্যাকচুয়াল অপারেটিং প্রফিটে যখন আমরা পৌঁছবো, সেই অপারেটিং প্রফিট থেকে তার সঙ্গে আমরা কি করবো না, তার সঙ্গে আমরা করবো ওয়ার্কিং ক্যাপিটালের যে চেঞ্জেসগুলো আছে সেইগুলো অ্যাডজাস্ট করবো। না, এটা কোথায় করি, এটা করি হচ্ছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ। এই যে অপারেটিং অ্যাক্টিভিটিজে, টোটাল অপারেটিং বিজনেসের অপারেটিং অ্যাক্টিভিটিজ যেটুকু আছে, সেইখানে ক্যাশ কোথায় কোথায় ইউজ হয়েছে, আর ক্যাশ যদি কোনো জায়গায় ক্যাশ আসে তাহলে কোথা থেকে এসছে, আর যদি ইউজ হয়ে থাকে কোথায় ইউজ হয়েছে, এইটুকু জানার জন্য। তাহলে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ যখন আমরা করবো, তখন এই জিনিসগুলো করবো। তারপর আর কি করবো না, তারপর আর করবো হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ মানে কি, কোথা থেকে আমি কোন অ্যাসেট পারচেজ করেছি, আর কোন অ্যাসেটগুলো বিক্রি করেছি, বা কোন ইনভেস্টমেন্টকে আমরা সেল করেছি অথবা ইনভেস্টমেন্ট
পারচেস করেছি। এই জিনিসগুলো আমরা কোথায় দেখাবো না ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাবো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি দেখাবো? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাবো সারা বছরে বা এই ইয়ারে আমার আগের বছরের সঙ্গে এই বছরের যে কম্পারিজনটা করছি সেখানে কোথায় ক্যাপিটাল ইন্ট্রোডিউসড হয়েছে না ক্যাপিটাল উইথড্র করা হয়েছে, মানে ক্যাপিটাল আমরা নিয়েছি না ক্যাপিটাল আমরা রিডিম করে দিয়েছি। এই ধরনের যদি কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা পাই ব্যালেন্স শিটে, যেটা ফার্স্টেই বললাম, যদি ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমরা নিয়ে আসি, নতুন করে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইস্যু করি, তাহলে সেখানে ক্যাশের ইনফ্লো হবে। আবার যদি প্রেফারেন্স শেয়ার দেওয়া থাকে বা ডিবেঞ্চার দেওয়া থাকে, সেগুলোকে যদি আমরা রিডিম করি তাহলে আমাদের ক্যাশ আউটফ্লো হবে। এই ধরনের যে ক্যাপিটাল আইটেমগুলো আছে, ফাইন্যান্সিং আইটেমগুলো আছে, সেই আইটেমগুলোর যখন চেঞ্জেস কিছু দেখাবো তখন আমরা সেটা কোথায় দেখাবো না ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা পিকচার। এবার আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে করে সেই পিকচারটাকে আরো ঠিকঠাক ভাবে বুঝবো। আমাদের এখানে আমি একটা লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারে 2023 এর একটা প্রবলেম আমি এখানে নিয়েছি, যে প্রবলেমটা আজকে আমি সলভ করব এবং কিভাবে সলভ করলে খুব সহজে এবং এক্সামের সময় তোমরা নির্ভুলভাবে প্রবলেমটা করতে পারো, আমি সেইভাবেই আমি তোমাদেরকে প্রবলেমটা দেখাবো। ফার্স্টেই হচ্ছে আমি এটা করছি অ্যাজ পার AS3 তাহলে যদি অ্যাজ পার AS3 করি তাহলে আমরা কি করব না আমরা অপারেটিং প্রফিটটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টেই বার করে নেব। তাহলে ফার্স্টেই আমাদের কি অ্যাক্টিভিটিস আসবে? ফার্স্টেই আমাদের অ্যাক্টিভিটিস আসবে হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাই তো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটা আমরা করব ফার্স্টে। ঠিক আছে, এর আন্ডারে ফার্স্টেই আমাদের কাছে কি আসবে না, ফার্স্টে আমরা কোথা থেকে শুরু করব? আমরা শুরু করব নেট প্রফিট থেকে। ব্যালেন্স শিটে যেখানেই নেট প্রফিট দেবে, প্রফিট এন্ড লসের ব্যালেন্স দেখবে, সেইটাই হচ্ছে আমাদের কাছে নেট প্রফিটের অ্যাডজাস্টমেন্ট ফিগার, মানে নেট প্রফিটের ব্যালেন্সিং ফিগার যেটা থাকবে লাস্ট ইয়ার আর এই বছরে যেটা ফিগার থাকবে সেটার মাইনাস ফিগারটা, মানে চেঞ্জেসটা। ক্যাশ ফ্লোতে সবসময় কিন্তু চেঞ্জেসটা আসবে, কোনো একটা ফিগার স্ট্যাটিক ভাবে বসবে না। লাস্ট ইয়ার থেকে এই বছরে যেটুকু চেঞ্জেস এসেছে আমরা সেইটুকু চেঞ্জেস শুধু নেব। তাহলে ব্যালেন্স শিটে তোমরা দেখবে যে প্রফিট এন্ড লস বলে একটা দেওয়া রয়েছে। নিউ ব্যালেন্স শিটের ফরম্যাটে ওয়ার্কিং নোটসে মানে নোটস টু অ্যাকাউন্টসে অনেক সময় পিএল এর ব্যালেন্সটা দিয়ে দেওয়া থাকে। তোমরা ভালো করে নোটস টু অ্যাকাউন্টসটা যদি ব্যালেন্স শিটে না দেখতে পাও, নোটস টু অ্যাকাউন্টসে দেখে নেবে। তাহলে যদি সেখানে আমার সেখানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমার প্রফিট এন্ড লসের ব্যালেন্স বলা আছে, এটা হচ্ছে 31st মার্চ 2022 আর একটা হচ্ছে 31st মার্চ 2023। এই দুটো আমাদের কাছে ডেটা দেওয়া রয়েছে, 2022 আর 2023। প্রফিট এন্ড লসের ব্যালেন্স বলা আছে 3,60,000 and 4,84,000। তাহলে এর ব্যালেন্সিং ফিগারটা আমরা নেব 1,24,000 হচ্ছে ব্যালেন্স। তাহলে ফার্স্টেই আমরা লিখব নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেমস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। এইটা কত না ব্যালেন্সিং ফিগারটা 2022 তে ব্যালেন্স দেওয়া রয়েছে 360 মানে 3,60,000 আর 23 তে বলা রয়েছে 4,84,000। তাহলে আমাদের ব্যালেন্সিং ফিগারটা কত বসে যাবে? আমাদের ব্যালেন্সিং ফিগারটা আমরা বাইরের কলামে বসিয়ে দেবো ডিরেক্টলি, এখানে আর কিছু করার নেই। অ্যাডজাস্টমেন্ট আমরা নেক্সট করব, 1,24,000 হচ্ছে আমাদের নেট চেঞ্জেসটা। এর সঙ্গে আমরা অ্যাডজাস্টমেন্ট ফর করে যে অ্যাডজাস্টমেন্ট গুলো করব, অপারেটিং অ্যাক্টিভিটিতে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আসবে সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করব। কি অ্যাডজাস্টমেন্ট আসবে না, অ্যাডজাস্টমেন্ট আসবে প্রথমেই এই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য ফার্স্টে কতগুলো নন ক্যাশ আইটেম গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের মাথায় যেন সঙ্গে সঙ্গে স্ট্রাইক করে যে নন ক্যাশ আইটেম যদি বলে তাহলে আমাদের সঙ্গে প্রফিট এন্ড লসে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে হবে। সেটা সবসময় চট করে যখনই এক্সামে কোশ্চেন পেপার পড়ে এই জিনিসগুলো তোমাদের মাথায় আসতেই হবে ক্যাশ ফ্লো করার সময়। যে কি হতে পারে না, হতে পারে ডেপ্রিসিয়েশন, হতে পারে প্রভিশন ফর ট্যাক্সেশন, হতে পারে প্রপোজড ডিভিডেন্ড, হতে পারে জেনারেল রিজার্ভে যদি কোনো ট্রান্সফার করি সেটা, যদি কোনো রকমের অ্যাসেট সেল করার পরে লস বা প্রফিট যেটাই হোক না কেন সেই দুটো আইটেমই, লস হলে লস, প্রফিট হলে প্রফিট, এই দুটো ধরনের আইটেম। এই জিনিসগুলো ডিবেঞ্চারে যদি কোনো ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, ইন্টারিম ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করা হয়, এই ধরনের জিনিসগুলো আমরা কোথায় নিয়ে আসবো? আমরা অ্যাডজাস্ট করব। আর অ্যাডজাস্ট বলেছি কি অল এক্সপেন্সেস আর লসেস উইল বি অ্যাডেড টু দ্য প্রফিট। অ্যাড হবে, এক্সপেন্সেস এন্ড লসেস গুলো অ্যাড হবে। আর যে কোনো ধরনের ইনকামস বা গেইনস বা রিসিভ যদি হয়ে থাকে তাহলে সেগুলো আমরা
প্রফিটের সঙ্গে প্রফিটের থেকে সেগুলোকে আমরা লেস করব। তাহলে আমাদের এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টমেন্টে বলছে ডেপ্রিসিয়েশন, অ্যাডজাস্টমেন্টে বলছে ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন তো আসবে, কিন্তু ডেপ্রিসিয়েশনটা আসার আগে আমাকে ডেপ্রিসিয়েশনটা ওয়ার্কিং নোটসে, এখানে আমাদের ওয়ার্কিং নোটস, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ওয়ার্কিং নোটসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কাছে যে প্রবলেমটা দাঁড়াবে, তোমরা যদি একটা ওয়ার্কিং নোট, সব থেকে ফার্স্ট ক্যাশ ফ্লো সব থেকে ইজিয়েস্ট এবং নির্ভুল করার উপায় হচ্ছে যে যে আইটেমগুলোর মনে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেই আইটেমগুলোকে আমরা আগে একটা লেজার অ্যাকাউন্ট প্রত্যেকটার ওপেন করে নেব। প্রত্যেকটা লেজার অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পরে ওপেনিং ক্লোজিং বসিয়ে অ্যাডজাস্টমেন্টগুলো সেখানে পুট করব। পুট করার পরে পিএল মানে প্রফিট অ্যান্ড লসে যেগুলো আসবে সেগুলো আমরা অ্যাডজাস্ট করবো প্রফিটের সঙ্গে, আর ক্যাশ বা ব্যাংকে যে জিনিসগুলো যাবে সেগুলো আমরা ডিরেক্টলি ক্যাশ ফ্লোতে বসিয়ে দেবো। কিভাবে করছি সেটা একটু ভালো করে দেখবে। সেটা হচ্ছে আমাদের এখানে ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশন মানে কি? ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কোনো একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, যেটা আমাকে অ্যাসেট অ্যাকাউন্টটা করতে হবে। আর যদি ব্যালেন্স শিটে কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এই ধরনের যদি কোনো ব্যালেন্স দিয়ে থাকে, তাহলে সেই ডেপ্রিসিয়েশনটা সেই অ্যাকাউন্টটা আমাকে ওপেন করতে হবে। তাহলে দুটো ডেপ্রিসিয়েশনের জন্য দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়। একটা হচ্ছে যে অ্যাসেটটার জন্য আমার ডেপ্রিসিয়েশন আসছে সেই অ্যাসেটটার অ্যাকাউন্ট ওপেন করব, আর যদি ব্যালেন্স শিটে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন দিয়ে দেয় তাহলে সেই অ্যাকাউন্টটা ওপেন করবো। আমাদের এই অঙ্কটার প্রবলেমটার ক্ষেত্রে দুটো জিনিসই বলা আছে। তাহলে আমরা ফার্স্টেই করবো কি, ওয়ার্কিং নোটসে আমরা ফার্স্টেই একটা অ্যাসেট অ্যাকাউন্ট বা মেশিনারি, প্রবলেমের ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে মেশিনারি, তাহলে একটা মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করবো। মেশিনারি অ্যাকাউন্ট টি ফর্মে, জাস্ট টি ফর্মে ওপেন করবে তাহলেই হবে, আর কিছু বেশি কিছু করার দরকার নেই। টি ফর্মে একটা মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করলাম, তারপরে কি করব না, একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে বলা আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করব। দেখো এই অ্যাকাউন্টগুলো ওপেন করার ফলে কতটা সুবিধা হবে শুধু দেখো। অ্যাকাউন্টগুলো কিচ্ছু না, অ্যাকাউন্টগুলোকে শুধু ওপেনিং আর ক্লোজিংটা জাস্ট বসিয়ে দেবে। যেমন মেশিনারি অ্যাকাউন্টে আমাদের কাছে এখানে মেশিনারি বলে দেওয়া থাকে, মেশিনারি বলে দেওয়া আছে 2022 তে 32 লাখ, তাহলে ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি, আমি এখানে ছোট করে এই সংক্ষেপে লিখছি, তোমরা এক্সামে সংক্ষেপে লিখো না, ঠিক আছে, ফুল লিখো। 32 লাখ, 32 লাখ, তাই তো? তার মানে 30, একটু বেশি ছোট হয়ে গেল, 32 লাখ, ক্লিয়ার। আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে বাই ব্যালেন্স সিডি, কত বলা আছে? 38 লাখ। জাস্ট ওপেনিং ক্লোজিংটা বসিয়ে দাও। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি বলা আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং বলা আছে 9,20,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু ক্রেডিট অ্যাকাউন্ট, ঠিক আছে, তো এর ওপেনিং ব্যালেন্সটা কিন্তু ক্রেডিট সাইডে বসবে, বাই ব্যালেন্স বিডি 9,20,000, ক্লিয়ার। ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিডি 11,60,000। ওপেনিং ক্লোজিং বসিয়ে দিলাম। প্রত্যেকটা ওপেনিং ক্লোজিং বসানোর পরে দেখবে একটা করে ব্যালেন্স থাকবে, সেই ব্যালেন্সটা কোথায় যাবে এবং কিভাবে যাবে এটাই হচ্ছে আমাদের চেঞ্জেস, যে কোনটা অ্যাডজাস্ট করবো, পিএল এ কোনটা অ্যাডজাস্ট করবো আর নর্মাল ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনগুলো অ্যাডজাস্ট করবো। যেগুলো এই অ্যাকাউন্টগুলোতে যে জিনিসগুলো ক্যাশ আর ব্যাংকে দেখানো হবে সেই জিনিসগুলো ডিরেক্টলি ক্যাশ ফ্লোতে বসে যাবে, আর যে জিনিসগুলো পিএল এ আসবে সেই জিনিসগুলো আমরা প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করবো। কিভাবে করছি দেখে। তাহলে এখানে আমাদের ব্যালেন্স কি, এখানে এইবার কি বলেছে, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, দ্য কোম্পানি সোল্ড ওয়ান মেশিনারি ফর রুপিস 1 লাখ। মেশিনারি ফর রুপিস 1 লাখ, তাহলে মেশিনারি বিক্রি করলে কি হয়, জাস্ট অ্যাডজাস্টমেন্ট গুলো পড়বে, আর পড়ার সাথে সাথে তোমরা অ্যাকাউন্টে তোমাদের ওয়ার্কিং নোটসে অ্যাকাউন্টে এন্ট্রিটা করে নেবে। সেল করলে কি হয়, বাই ব্যাংক বসিয়ে দাও, বাই ব্যাংক সঙ্গে সঙ্গে বসিয়ে দাও, এবং বাই ব্যাংক কত 1 লাখ, 1 লাখ হয়ে গেল, বসে গেল 1 লাখ। নেক্সট বলছে কস্ট 1 লাখ, দ্য কস্ট অফ হুইচ ওয়াজ 2 লাখ। কস্টের আমার দরকার নেই, দরকারটা একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে প্রফিট এন্ড লস ডিটারমিনেশন করার সময় 2 লাখ, এন্ড এগেইনস্ট হুইচ ডেপ্রিসিয়েশন অফ রুপিস 80,000। বসিয়ে দাও ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন, এটাকে আমরা লিখবো বাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, তাই আমরা এখানে লিখলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টেই যায় এটা 80,000। তাহলে যদি এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে যায়, তাহলে এই জিনিসটা ঠিক অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও চলে আসবে। তাহলে কি চলে আসবে, টু মেশিনারি অ্যাকাউন্ট 80,000, ক্লিয়ার, বসে গেল। এবার বাকি বলছে দেখো ওয়াজ প্রোভাইডেড। এবার ঠিক আছে, তাহলে 2 লাখ টাকার আমার কাছে একটা মেশিন ছিল, 2 লাখ টাকার আমার কাছে একটা মেশিন ছিল, তাহলে সেই মেশিনটা বিক্রি করলাম, সেই মেশিনের ডেপ্রিসিয়েশন হচ্ছে 80, তাহলে আমার কাছে মেশিনের বুক ভ্যালু এখন কত রয়েছে, 120। কস্টের থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা কি বের করি, বুক ভ্যালু অথবা রিটেন ডাউন ভ্যালু। এটাকে বুক ভ্যালু বলতে পারো বা রিটেন ডাউন ভ্যালুও বলতে পারো, ঠিক আছে, বুক ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু। সেই এইটা আমার কাছে মেশিনের এখন ডেপ্রিসিয়েশন দেওয়ার পরে এখন মেশিনের প্রায় দাঁড়িয়েছে, ভ্যালু দাঁড়িয়েছে 1,20,000। সেই মেশিনটাকে আমরা বিক্রি করেছি কত, 1 লাখে, তাহলে আমাদের কাছে লস হয়েছে কত, 20,000 আমাদের কাছে লস। তাহলে এই লসটা
আমরা অ্যাকাউন্টে দেখাবো, তাহলে এই লসটা কোথায় চলে যাবে? বাই পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, লসটা বাই পিএল অ্যাকাউন্টে 20,000, দেখো কমপ্লিট হয়ে গেল অ্যাকাউন্ট। এবারও একটা ব্যালেন্স থাকবে, সেই ব্যালেন্সটা এবার করে ফেলো। আর কিছু অ্যাডজাস্টমেন্টে নেই, আর কিছু অ্যাডজাস্টমেন্টে আমি দিলাম না, আর কিছু অ্যাডজাস্টমেন্টে নেই, আর কিছু অ্যাডজাস্টমেন্টে দেবো না। তাহলে এবার দুপাশে ব্যালেন্স করে ফেলো। তাহলে এখানে ব্যালেন্স হচ্ছে, এখানে 2 লাখ হবে, 40 লাখ হবে, 40 লাখ। তাহলে এখানে হলো 40 লাখ। তাহলে এখানে যে ব্যালেন্সটা পড়ে থাকে সেই ব্যালেন্সটা হচ্ছে আমাদের কাছে, এটা বাই ব্যাংক অথবা ক্যাশে। দেখো এখানে একটা মজার জিনিস আছে, অনেকে ক্যাশ ধরে করায়, অনেকে ক্যাশ লেখে, অনেকে ব্যাংক লেখে। কেন ব্যাংক লেখাটা কেন প্রমিনেন্ট? সেটা হচ্ছে যে কোনো প্রবলেমের, যে কোনো কোম্পানির ক্ষেত্রে বড় বড় যখনই কিছু ডিল করা হয়, বড় ছোট যখনই কিছু ডিল করা হয়, অ্যাকচুয়ালি যে নর্মস আছে, সেই অ্যাকাউন্টিং এর যে রুল আছে, সেটা হচ্ছে 10,000 এর বেশি ক্যাশ ট্রানজাকশন করা রুল নেই। ইনকাম ট্যাক্সেও ধরবে, আবার অ্যাকাউন্টিং রুলসও আমরা ভায়োলেট করবো। সুতরাং 10,000 এর বেশি যখনই কোনো পেমেন্ট হয়, এই ধরনের কোনো রকমের পেমেন্ট একটা কোম্পানির ক্ষেত্রে বা একটা বিজনেসের ক্ষেত্রে, এইসব অ্যাডজাস্টমেন্ট গুলো অনেক বড় বড় অ্যামাউন্টেরই হয়। তো সেই জন্য আমরা সেগুলো সবসময় ব্যাংক থেকেই পেমেন্ট করি। আর ক্যাশ অ্যান্ড ব্যাংক, আমরা জানি ক্যাশ অ্যান্ড ব্যাংক ইকুইভ্যালেন্ট, আমরা এখানে তাই লিখবো। ক্যাশ স্টেটমেন্ট করার সময় আমরা তাই লিখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ব্যালেন্স আমরা লিখবো, আমরা শুধু ক্যাশ ব্যালেন্স নিচ্ছি না। সুতরাং আমরা ক্যাশ অথবা ব্যাংক দুটোই লিখতে পারি। তো ব্যাংকটা লেখাটা যেহেতু প্রমিনেন্ট, সুতরাং আমি এখানে ব্যাংকটাই লিখছি। ব্যাংকটা লেখাটা বেশি প্রমিনেন্ট, কারণ যে বললাম প্র্যাকটিক্যালি ব্যাংকের থেকে এইসব পেমেন্টস গুলো বা ইনকাম গুলো ব্যাংকেই আসে। এখানে যেটা আসলো সেটা হচ্ছে 8 লাখ। 8 লাখ আমার কি টু ব্যাংক, আর কিছু নেই। মানে এখানে আমার এই যে কোনো অ্যাসেট অ্যাকাউন্টে সেল করা হয়ে গেছে, তার মানে যদি এই পাশে কোনো ব্যালেন্স থাকে সেটা টু ব্যাংক আসবে। সেটা কি হবে? সেটাকে আমরা লিখবো পারচেজ। সেটাকে আমরা কি জানবো? সেটা হচ্ছে পারচেজই হবে। ব্যালেন্সিং ফিগার সবসময় পারচেজই হয়। তাহলে যদি ডেবিট সাইডে হয় সেটা ব্যালেন্সিং ফিগার, কারণ পারচেজের এন্ট্রি কি? পারচেজের যে কোনো মেশিন পারচেজ করলে তার জার্নাল এন্ট্রি কি হয়? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে সেই হিসেবে আমরা এটাকে লিখলাম পারচেজ। তা এই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই অ্যাকাউন্টে যখন কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস পেলাম? আমরা এখান থেকে পিএল একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে লসটা পিএল পেলাম। তাহলে এইটা চলে যাবে আমার পিএল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টে। আর এইখানে যে টু ব্যাংক আর বাই ব্যাংক বলে যে দুটো এন্ট্রি আছে, সেই দুটো চলে যাবে আমাদের কোথায়? না ক্যাশ ফ্লোতে ডিরেক্টলি। কোথায় চলে যাবে? কোনো কিছু পারচেজ, অ্যাসেট পারচেজ সেল করলে কোন অ্যাক্টিভিটিসে আসে? না, এটা আসে হচ্ছে তোমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তাহলে আমি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দুটো জিনিস আনবো, সেটা হচ্ছে সেল অফ মেশিনারি বলে 1 লাখ আনবো, আর পারচেজ অফ মেশিনারি বলে 8 লাখ আনবো। ক্লিয়ার? এরপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চলে আসে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানেই শেষ, আর তো কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর কিছু হবে না। তো এখানেই আমরা ক্লোজ করে দেবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে। 1160 আর 8, তার মানে হলো 1240। 1240 এদিকে হবে 1240। ঠিক করলাম তো? ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নেবে। 1240 থেকে 920 মাইনাস করলে কত হয়? 1240 থেকে 920 320 হবে। তাহলে এখানে আমার বাই 3,20,000 বাই, তাহলে এইটার আমার এইবার এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হচ্ছে আমার এই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা আমার চলে যাবে পিএল অ্যাকাউন্টে। এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এইটা হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন আমার 3,20,000। তাহলে এইখান থেকে একটা জিনিস পেলাম ডেপ্রিসিয়েশন, আর এখান থেকে একটা জিনিস পেলাম পিএল, সেটা আমার পিএল অ্যাডজাস্ট হবে। সেটা আমি ফার্স্টে লিখে দিই পিএল কোনটা কোনটা অ্যাডজাস্ট হবে। তাহলে পিএল অ্যাডজাস্ট হবে কি কি? না অ্যাড, বলেছি এক্সপেন্স আর লসেস অ্যাড হয়, তাহলে অ্যাড হবে depreciation on machinery, কত? 3,20,000। এটা সবসময় আমরা কি করব? না ইনার কলামে লিখবো। তারপর হচ্ছে লস অন সেল অফ মেশিনারি, এটা আমাদের কি হবে? না এটা আসবে কত লিখেছিলাম আমরা? 20,000। তাহলে 20,000 হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, অ্যাড। নেক্সট আমরা আসি, নেক্সট আমাদের অ্যাডজাস্টমেন্টে কি বলছে? নেক্সট অ্যাডজাস্টমেন্টে আমাদের বলছে, এখানে ব্যালেন্স শিটটা একবার দেখে নিই। নেক্সট ব্যালেন্স শিটে বলছে প্রভিশন ফর ট্যাক্সেশন। আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্সেশন। তারপরে বলছে কারেন্ট লায়াবিলিটির মধ্যে প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রপোজ ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড, এই সমস্ত রকমের ডিভিডেন্ড গুলো আমাদের কিন্তু পিএল এ অ্যাডজাস্ট হবে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টেও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যেও চলে যাবে। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন ফার্স্ট, এইখানে প্রভিশন ফর ট্যাক্সেশনটা আমরা দেখছি। প্রভিশন ফর ট্যাক্সেশন বলেছে ওপেনিং বলেছে 3,60,000 আর ক্লোজিং বলেছে 3 লাখ। 3,60,000 আর 3 লাখ, ঠিক আছে। আর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে দেখছি যে কোম্পানি প্রোভাইডেড ট্যাক্স ডিউরিং দ্য ইয়ার 3,70,000। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশনের একটা আমরা সঙ্গে সঙ্গে প্রভিশন ফর ট্যাক্সেশনে আমরা একটা ওপেনিং, এই একটা ওয়ার্কিংস একটা ছোট করে নেব। প্রভিশন ফর ট্যাক্সেশন ওপেনিং ব্যালেন্স কত আছে? ওপেনিং ব্যালেন্স বলছে 3,60,000 বাই ব্যালেন্স বিডি 3,60,000
60,000। এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখবে, তোমাদের যেটা খুব ভুল হয় সেটা হচ্ছে কোন অ্যাকাউন্টটা ক্রেডিট অ্যাকাউন্ট আর কোন অ্যাকাউন্টটা ডেবিট অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রেডিট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা লিখতে তোমাদের খুব ভুল হয়, কারণ ওপেনিং ব্যালেন্সটা তোমরা অ্যাসেটের কোন যেটা ডেবিট ব্যালেন্স সেটা হয়তো ক্রেডিট সাইডে লিখে দিচ্ছ, যেটা ক্রেডিট ব্যালেন্স সেটাকে ডেবিট সাইডে বসিয়ে দিচ্ছ। এই জায়গাটা খুব মাথায় রাখবে যে কোনটা ক্রেডিট অ্যাকাউন্ট আর কোনটা মানে ডেবিট অ্যাকাউন্ট, সেগুলোর ওপেনিং ব্যালেন্সগুলো ঠিকঠাক ভাবে বসানো হয়। তাহলে টু ব্যালেন্স সিডি কত আছে আমার? 3 লাখ। এইবার বলেছে কোম্পানি প্রোভাইডেড ট্যাক্স ডিউরিং দ্য, যখনই কোনো কিছু প্রোভাইড করা মানে কিন্তু ট্যাক্স পেমেন্ট নয়, ট্যাক্স পেমেন্ট মানে হচ্ছে পেড। যদি এই ধরনের এটা একটা কন্ট্রাডিকশন থাকতে পারে, ঠিক আছে, প্রোভাইড, কারণ আমার এই প্রবলেমটা দেখে মনে হচ্ছে প্রোভাইড করা মানে হচ্ছে কোনো কিছুকে, ধরো এই বছরে আমি ট্যাক্স প্রোভাইড করলাম মানে আমি ট্যাক্স পেমেন্ট করলাম না। আমার প্রোভাইড করার সময় মানে ট্যাক্স, যখন ইনকাম ট্যাক্স আমরা কোনো কোম্পানি পেমেন্ট করি তখন ইনকাম ট্যাক্সটা আগে অ্যাসার্টেন করতে হয়। ইনকাম ট্যাক্সটা অ্যাসার্টেন করার পরে আমরা সেটাকে কি করি? আমরা সেটাকে পেমেন্ট করি। এবার ইনকাম ট্যাক্স আমরা এই বছর দাঁড়িয়ে লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্স আমরা এই বছর দাঁড়িয়ে দিই। তো লাস্ট ইয়ার ইনকাম ট্যাক্স যখন আমরা এই বছর দাঁড়িয়ে দেব, তখন এই বছরে যেটা প্রোভাইড করব এটা কিন্তু এই বছরে আমরা দেব না, এটা পিএল থেকে এই বছর সরিয়ে রাখবো, কিন্তু এই বছরে যেটা দেবো সেটা হচ্ছে গত বছরের পেমেন্টটা এই বছর আমরা পেমেন্ট করি সবসময়। তাই অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স পেমেন্ট করি, ট্যাক্সের নিয়মিত অ্যাসেসমেন্ট ইয়ারে প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স পেমেন্ট করি। তাহলে প্রোভাইডেড কথাটা আমার এখানে দেখে মনে হচ্ছে প্রবলেমে, যে প্রোভাইডেড দ্যাট মিন্স এই বছরে আমরা ট্যাক্স প্রোভাইড করেছি, দ্যাট মিন্স এটা সামনের বছর পেমেন্ট করবো। সুতরাং আমি প্রোভাইডটা ঠিক সেরকম ভাবেই পিএল এ আমি রাখবো, বাই পিএল রাখবো কত? 3,70,000। আমি এটা পিএল রাখছি, তাহলে বাদ বাকি যে ব্যালেন্সটা থাকবে এখান থেকে সেটা আমাদের কি চলে যাবে? সেটা এই বছরের পেমেন্ট হবে টু ব্যাংক অ্যাকাউন্ট, এই বছরের পেমেন্ট হবে। ঠিক আছে, যদি তোমাদের এই প্রবলেমটাতে যদি মনে হয় যে না প্রোভাইডেড দ্যাট মিন্স পেমেন্ট, তাহলে সেটার একটা ছোট্ট নোট দিয়ে দেবে যে প্রোভাইডেড দ্যাট মিন্স উই অ্যাজিউম দ্যাট ট্যাক্স হ্যাজ বিন পেড ফর দ্য ইয়ার 3,70,000। এটুকু শুধু একটা ছোট নোট দিয়ে দেবে। অ্যাকাউন্টসের নোট দেওয়ার থেকে বড় আর কোনো জিনিস হয় না। যদি তোমাদের কোনো জায়গায় কনফিউশন মনে হয়, কোনো প্রবলেমে, সেটাকে ছোট্ট শর্ট নোট দিয়ে দেবে, যে তাহলে টিচাররা সেটা দেখে কনভিন্স হবে যে না ছেলেটা জানে বা ছেলে মেয়েটা জানে সে প্রবলেমটা ঠিকঠাক করেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে? 7,30,000 আর এদিকে হচ্ছে 7,30,000। ক্লিয়ার না? তাহলে আমার ট্যাক্স পেমেন্ট কত হলো এই বছরে? 4,30,000। তাহলে এই যে পিএল যেটা আসলো সেই পিএলটা আমরা এখানে অ্যাডজাস্ট করব। তাহলে কি অ্যাডজাস্ট করব? প্রভিশন ফর ট্যাক্সেশন কত? 3,70,000। ট্যাক্সেরটা চলে গেল, ট্যাক্সের যে এন্ট্রি দেওয়া ছিল সেই এন্ট্রিটা চলে গেল। এবার বলেছে ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেড। ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। ইন্টারিম ডিভিডেন্ড বা প্রপোজ ডিভিডেন্ড, যে কোনো ধরনের ডিভিডেন্ড আগে করতে হয় ডিক্লেয়ার, তাছাড়া পেমেন্ট হয় না। যদি কোনো সময় এরকম বলা থাকে এক্সামে যে ডিক্লেয়ার কথাটা বলা থাকলো না, শুধু বলা থাকলো পেড, তার মানে আমরা ধরে নেব যে এটা এমনি পেমেন্ট হয়নি, এটা আগে ডিক্লেয়ার করা ছিল তারপরেই পেমেন্ট হয়েছে। তো আমরা ডিভিডেন্ডকে সবসময় আগে ডিক্লেয়ার করি তারপরে পেমেন্ট করি, আর ডিক্লেয়ার করা মানেই পিএল এ আগে সেটা অ্যাডজাস্ট হবে তারপরে সেটা পেমেন্ট হবে। সবসময় মাথায় রাখবে যে ডিভিডেন্ডের ক্ষেত্রে কোনো ডিভিডেন্ডই ডিক্লেয়ার না করে পেমেন্ট করা যায় না। সেই জন্য ডিভিডেন্ড অলওয়েজ পিএল এ ফার্স্টে অ্যাডজাস্ট হবে, মানে আমরা নেট প্রফিটের সঙ্গে আগে অ্যাডজাস্ট করব, তারপরে সেটা গিয়ে পেমেন্ট করব। আর যদি প্রবলেমে বলেই দেওয়া থাকে যে এতটা পেমেন্ট করেছে আর এতটা ডিক্লেয়ার হয়েছে, তাহলে তো কোনো ব্যাপার নাই। যেমন এই প্রবলেমটাতে বলেছে 1,88,000 ডিক্লেয়ার্ড প্লাস পেড, তার মানে আমরা এই দুটোকেই ধরবো যে ডিক্লেয়ারও করেছে পেমেন্টও করেছে। যদি কোথাও সাইলেন্ট থাকে, কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট না দেওয়া থাকে, শুধুমাত্র ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড বলে দেওয়া থাকে, একটা ওপেনিং ব্যালেন্স একটা ক্লোজিং ব্যালেন্স, তাহলে আমরা কি করব? ওপেনিংটাকে পে করব আর ক্লোজিংটাকে পিএল এ দেখাবো। ট্যাক্সেশনের ক্ষেত্রেও সেম। ট্যাক্সেশনেও যদি কোনো সময় বলে না দেওয়া থাকে, যে অ্যাডিশনাল ইনফরমেশন যদি সাইলেন্ট থাকে, যে কতটা পেমেন্ট করেছে বা কতটা প্রোভাইড করেছে যদি বলা না থাকে, তাহলে আমরা কি করি? ওপেনিংটাকে পে করি। মানে ওপেনিংটা পে করি, তার কারণটা কি? তার কারণ হচ্ছে লাস্ট ইয়ারেরটা সবসময় ট্যাক্স অথবা ডিভিডেন্ড লাস্ট ইয়ারেরটা পেমেন্ট করতে হয়। লাস্ট ইয়ারের জিনিস না, লাস্ট ইয়ারের জিনিস যদি আমি ফেলে রাখি তাহলে আমাকে শেয়ার হোল্ডাররা ধরে মারবে। সুতরাং লাস্ট ইয়ারের পেমেন্টটা আমাকে এই বছর করতে হয়। লাস্ট ইয়ারের ট্যাক্সেও সেম কেস হয়। প্রিভিয়াস ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা পেমেন্ট করি। সো ট্যাক্স এবং ডিভিডেন্ড বোথ সবার ক্ষেত্রেই লাস্ট ইয়ারটা আমরা পেমেন্ট করে দেবো আর এই বছরটা পিএল এ দেখিয়ে দেবো। তাহলে আমরা ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কি করছি এখানে? তাহলে ইন্টারিম ডিভিডেন্ড একটা আমরা ইন্টারিম ডিভিডেন্ড এই জিনিসটা আমরা 1,88,000 আমরা ডিক্লেয়ার বলে এখানে লিখছি। ঠিক আছে, ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড লিখে দিতে পারো, ডিক্লেয়ার্ড কোনো অসুবিধা নেই। ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড 1,88,000 বসে গেল। আর পেমেন্টটা কোথায় চলে যাবে? না, পেমেন্টটা চলে যাবে আমাদের
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তারপর বলছে যে এবার আমরা একবার চলে আসি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমাদের কাছে কি কি আইটেম আছে, আর প্রভিশন ফর ট্যাক্সেশন হয়ে গেল, আনক্লেম ডিভিডেন্ড হয়ে গেল। আনক্লেম ডিভিডেন্ডের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আনক্লেম ডিভিডেন্ড মানে হচ্ছে যে ডিভিডেন্ডটা এখনো পর্যন্ত ক্লেমই হয়নি। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই প্রবলেমটাতে যে গত বছর 30,000 ব্যালেন্স ছিল আর এই বছর 20,000 ব্যালেন্স আছে। তার মানে হচ্ছে আনক্লেম ডিভিডেন্ড এই বছর কিছুটা পরিমাণে, মানে গত বছর যা ছিল তার থেকে কিছুটা পরিমাণে বেরিয়ে গিয়েছে। তাহলে এই যে আনক্লেম ডিভিডেন্ডের যে ব্যালেন্সিং ফিগারটুকু আছে, এই ব্যালেন্সিং ফিগারটুকু শুধুমাত্র আমরা কি করব না ফিনান্সিং অ্যাক্টিভিটিসে নিয়ে যাব, ক্লিয়ার? তাহলে এখানে আর কিছু আছে না, হ্যাঁ 9% ডিভেঞ্চারের কেসের একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি ডিভেঞ্চারে যখন কোনো সময় তোমাকে বলা হবে না যে ডিভেঞ্চারের ইন্টারেস্ট পে করতে হবে কি করতে হবে না, সেই ক্ষেত্রে যদি ডিভেঞ্চারের ইন্টারেস্ট রেট পাশে বলে দেওয়া থাকে তাহলে আমরা অলওয়েজ ডিভেঞ্চারের ইন্টারেস্ট পে করব। খুব ভালো করে এটা মাথায় রাখবে যে ডিভেঞ্চার যখন কোনো কিছু সাইলেন্ট থাকবে প্রবলেমে, ডিভেঞ্চারের ইন্টারেস্ট রেটটা শুধু বলা থাকবে, তাহলে যেটা নিয়ম সেটা হচ্ছে কারণ কারো কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি সেই যে টাকাটা সেটা ধরো আমাদের বলা থাকলো না, আমাদের ডিভেঞ্চার যখন আমরা ইস্যু করি, ডিভেঞ্চারে যখন টাকা নিই তখন আমাদের টার্মস থাকে তার সঙ্গে যে সে কখন পেমেন্ট নেবে বা কি করবে তার টার্মস থাকে। কিন্তু যখন কোনো টার্মস বলা নেই আমাদের প্রবলেমে, কোনো সব রকমের সাইলেন্ট আছে, কারণ আমরা ধরে নেবো যে পেমেন্টটা আমরা ইন্টারেস্টের পেমেন্টটা অন্তত আমরা ইয়ারলি করছি। এটাই প্র্যাকটিক্যালি এটাই করা হয় যে ইন্টারেস্টের পেমেন্টটা আমরা ইয়ারলি পে করে দিই। বা যে কোনো বড় ধরনের লোনের ক্ষেত্রে যখন লং টার্ম লোন হয় সেই লোনের ইন্টারেস্টটা দেখো আমরা ইয়ারলি পেমেন্ট করতে থাকি, তাহলে সেই হিসাবে আমরা ডিবেঞ্চারের ইন্টারেস্টটা কিন্তু পেমেন্ট করবো। আর ডিবেঞ্চারের ইন্টারেস্টটা যখন আমরা পেমেন্ট করবো, ডিবেঞ্চারের ইন্টারেস্ট একবার পিএলে অ্যাডজাস্ট হবে, আরেকবার পেমেন্ট হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে গিয়ে। তাহলে এখানে আমাদের কাছে কি হবে, এখানে আমাদের কাছে ডিবেঞ্চার ইন্টারেস্ট। আর ডিবেঞ্চার ইন্টারেস্ট যখনই আমাদের প্রবলেমে বলে দেওয়া থাকবে ডিবেঞ্চার ইন্টারেস্ট কিন্তু কখন করা হয়েছে, কত মাসে, কোন ডেটের থেকে করা হয়েছে, কোন ডেটে নেওয়া হয়েছে বা এই ধরনের কোনো রকমের ডেট বলা নেই, তখন আমরা সবসময় ওপেনিং ব্যালেন্সের উপরে ডিবেঞ্চারের ইন্টারেস্ট পেমেন্ট করবো। ভালো করে শুনবে, কিসের উপরে ইন্টারেস্ট পেমেন্ট করবো না ওপেনিং এর উপরে ইন্টারেস্ট পেমেন্ট করবো, ওপেনিং ব্যালেন্সের উপরে। তাহলে এখানে ওপেনিং ব্যালেন্স কত আছে আমার 4 লাখ ওপেনিং, তার উপরে 9%, তার মানে 36,000 আমার এখানে ডিবেঞ্চার ইন্টারেস্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের কি বলছে, তারপর আছে আমাদের কাছে এখানে আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইনভেস্টমেন্টে একটা জিনিস বলছে যে ইনভেস্টমেন্ট সেল করেছি এট এ লস, আমি এখানে একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করব। ইনভেস্টমেন্ট সেল করছি এট এ লস, তাই তো? তাহলে একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করবো, একটা ছোট্ট করে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করে নিই, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ক্লিয়ার? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করলাম, ইনভেস্টমেন্টের নন ক্যাশ 20,000। অবভিয়াসলি কমছে যখন, তার মানে আমরা বিক্রি করেছি, সেল করেছি, কমছে দ্যাট মিন্স ওপেনিং থেকে ক্লোজিং কমে যাচ্ছে, মানে আমরা কোথায় টাকা গেছে, আমরা বিক্রি করেছি, ঠিক আছে। কিন্তু বিক্রি করেছি কততে সেটা বলে দেওয়া নেই, শুধু বলেছে লসে বিক্রি করেছি। তাহলে যদি লসে বিক্রি করে থাকি আমি, তাহলে বাই পিএল যদি হয়েই থাকে, লস যদি আমাদের কাছে 12,000, লস আমাদের কাছে বলা আছে 12,000, তাহলে যে ব্যালেন্সিং ফিগারটা হবে সেই ব্যালেন্সিং ফিগারটা আমরা বিক্রি করেছি, তাই না? বাই ব্যাংক, বিক্রি করার এন্ট্রি কি বাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে ব্যালেন্স কত আছে, এদিকে তো 4 লাখ, এদিকে 4 লাখ আর এদিকে 4 লাখ, তাই তো? 4 লাখ থেকে 3,32,000 মাইনাস হবে, 4 লাখ থেকে 400 মাইনাস 332, তাই হচ্ছে তো 3,32,000, হ্যাঁ 3,32,000 ইকুয়ালস টু 68,000 হচ্ছে আমার কাছে এটাতে সেল করেছি। ব্যালেন্সিং ফিগার যেটা হবে সেটাই বসে গেল আমাদের সেল ফিগার। তাহলে আমরা এই জিনিসটাও আনবো, আমাদের পিএল এ অ্যাডজাস্ট হবে। কেন অ্যাডজাস্ট হবে? কারণ লস হয়েছে, সেই লসটা অ্যাডজাস্ট হবে। কিসের লস? লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, ক্লিয়ার? লস হলো কত 12,000, এটাকে অ্যাড করে দিলাম, ব্যাস বেরিয়ে গেল, এটা হয়ে গেল, ঝামেলা শেষ। এবার বলছে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে the company redeemed debenture at the rate of 10% premium at the end of year. Premium on redemption was provided out of general reserve. Okay, good. তাহলে বলছে প্রিমিয়ামে আমরা ডিবেঞ্চারকে রিডিম করেছি, তাহলে ডিবেঞ্চারের রিডেমশন আমরা এখানে 9% ডিবেঞ্চার ছিল তো 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ওপেন করলাম, 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ওপেন করে দিলাম, বাই ব্যালেন্স বিডি ফার্স্টে লিখে দিলাম, বাই ব্যালেন্স বিডি কত আছে দেখে নাও আমাদের কাছে 4 লাখ। ওকে 4 লাখ, তাই তো? ঠিক তো? হ্যাঁ 4 লাখ টু ব্যালেন্স সিডি কত আছে 2,80,000। এইবার তাহলে অবভিয়াসলি এই টাকাটা কোথায় যাচ্ছে,
যে ব্যালেন্সিং ফিগারটা কমে গেছে তার মানে কি রিডেমশন কমে যাচ্ছে, তার মানে কি আমরা টাকা দিয়ে দিয়েছি তাই জন্যই কমেছে, না হলে কমবে কি করে? ওপেনিং 4 লাখ, ক্লোজিং 2,80,000, তার মানে কি টাকা বেরিয়ে গেছে, টাকা পেমেন্ট করে দিয়েছি মানে টু ব্যাংক অ্যাকাউন্ট কত, টু ব্যাংক 1,20,000। এখানে একটু ভুল করলাম আমি, কেন ভুল করলাম সেটা তোমাদের একটু বলে রাখি। ফান্ডামেন্টালি এখানে ভুল করেছি আমি, সেটা হচ্ছে ডিবেঞ্চার অ্যাকাউন্টে টু ব্যাংক লেখা যায় না। কেন লেখা যায় না? ডিবেঞ্চার অ্যাকাউন্ট যখন আমরা করেছি তখন আমরা কি দেখেছি, এই যে টাকাটা, এই ডিবেঞ্চারের টাকাটা আমরা কাদেরকে দিই? ডিবেঞ্চার হোল্ডারকে দিই। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট একটা কার্ড ওপেন করতে হয়, সেই ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট থেকে, সেখান থেকে আমরা পেমেন্ট করবো কাকে? এই ডিবেঞ্চারের ব্যালেন্সটা চলে যাবে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টে, আর হোল্ডার অ্যাকাউন্ট থেকে ব্যাংক থেকে আমরা পেমেন্ট করবো। কিন্তু যেহেতু আমরা এখানে একটা আলাদা করে নতুন করে আমরা কি করছি না, আমরা ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ওপেন করছি না, তাই আমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিলাম, কিন্তু এটা লেখা যায় না। এখানে এন্ট্রিটা হয় কি, টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট এখানে হবে 1,20,000, আর ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ওপেন হবে, সেখানে হবে বাই 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট অ্যান্ড টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, সেখান থেকে চলে যাবে আমাদের ইনভেস্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ভালো করে মাথায় রাখবে এটা। তাহলে আমাদের কি হবে, এটা আমরা যেহেতু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট কাটলাম না, সুতরাং এখানে আমরা ডিরেক্টলি টু ব্যাংক অ্যাকাউন্ট বলে দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কোথায় কোথায় ভুল হয় আর কোথায় ভুল করেও শোধরানো যায়, সেটা হচ্ছে এটা হচ্ছে তার এক্সাম্পল। আমি এখানে একটা ভুল ইচ্ছে করেই করলাম, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমাদের বোঝার জন্য যে কেন হয় না, তার কারণটা কি। কারণ হচ্ছে সেই কারণটা যখন তোমরা বুঝবে তখন তোমাদের কাছে এই ভুলটা আর নেক্সট টাইম হবে না। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা চলে যাব, আচ্ছা প্রিমিয়াম বলেছে এর একটা। তাহলে ঠিক প্রিমিয়ামটা কি হবে? প্রিমিয়ামটা বলেছে কোথা থেকে প্রিমিয়াম পে করেছে, 10% তো প্রিমিয়াম পে করছি, কিন্তু কোথা থেকে পেমেন্ট করছি? জেনারেল রিজার্ভ থেকে। তাহলে আমরা একটা ছোট জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট কেটে ফেলি। এটা তো গেল, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট আমরা একটা ওপেন করি, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। দেখি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে কি বলছে। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে বলছে, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টের ওপেনিং ক্লোজিং কোথায়? 6,80,000 বাই ব্যালেন্স বিডি 6,80,000, টু ব্যালেন্স সিডি কত? 8 লাখ। ঠিক আছে না, 6,80,000 8 লাখ। আর বলেছে প্রিমিয়ামটা কোথা থেকে যাচ্ছে? প্রিমিয়ামটা আউট অফ জেনারেল রিজার্ভ থেকে যাচ্ছে। তাহলে প্রিমিয়ামটা যখন জেনারেল রিজার্ভ থেকে যাচ্ছে, তাহলে তার এন্ট্রি কি হবে? জেনারেল রিজার্ভকে ডেবিট করব, ক্রেডিট এন্ট্রি ওর থেকে বেরোচ্ছে, তার মানে কি জেনারেল রিজার্ভকে ডেবিট করব, আর প্রিমিয়াম অন ডিবেঞ্চারটাকে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে এখানে কি আসবে? টু প্রিমিয়াম অন ডিবেঞ্চার, এটা কত? এটা আছে 10%। 10% অফ হোয়াট? কত অ্যামাউন্টে 10%? না কতটা আমরা রিডেমশন করেছিলাম? 1,20,000 কিন্তু আমরা রিডেমশন করেছিলাম, তাই তো? ব্যালেন্সিং ফিগার করে আমি অ্যাকাউন্টটা মুছে দিলাম। ব্যালেন্সিং ফিগার করে আমরা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 1,20,000। সেই 1,20,000 থেকে আমরা 10% মানে অনলি 12,000 কিন্তু আমরা প্রিমিয়াম পেমেন্ট করব। তাহলে আমাদের এখানে ব্যালেন্স থাকবে হচ্ছে 8,12,000, আর এদিকে থাকছে হচ্ছে আমাদের 8,12,000 ব্যালেন্সিং ফিগার থাকছে আমাদের কাছে বাই পিএল। পিএল এর জেনারেল রিজার্ভে যা কিছু ব্যালেন্সিং ফিগার থাকে সেটা কিন্তু আমরা পিএল এ পাঠাই, পিএল এর থেকে অ্যাডজাস্ট হয়, সুতরাং সেটাকে আমরা পিএল থেকে অ্যাডজাস্ট করব। তাহলে আমার এখানে 1,32,000 1,32,000 1,32,000। তাহলে এই জেনারেল রিজার্ভের অ্যাডজাস্টমেন্টে আমরা পিএল লিখবো। কি লিখবো? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত? 1,32,000 হয়ে গেল। 10,78,000 তার সঙ্গে উপরটা অ্যাড করলে কত হয়? প্লাস 124 ইকুয়ালস টু 12,02,000। এই 12,02,000টা হচ্ছে আমার কাছে কোথায় গেল? 12,02,000 কিন্তু আমার কাছে এটা কি? অপারেটিং প্রফিট। এটা আমাদের কাছে কি? অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, তাই না? এবার আমরা কি করব? এবার ওয়ার্কিং ক্যাপিটালটা চেঞ্জেস, ওয়ার্কিং ক্যাপিটাল কি চেঞ্জেস আছে সেইটা আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা চেঞ্জেস করব। কি আছে আমাদের এখানে? ফার্স্টে দেখে নিই, ফার্স্ট লায়াবিলিটি সাইড দেখে নিই। ক্রেডিটর একটাই মাত্র আছে, সেটা হচ্ছে ক্রেডিটর। ক্রেডিটর কি হয়েছে? ক্রেডিটর বেড়েছে। যখন ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস একটা মজার জিনিস কি, যখন
কোনো লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি যখন বাড়বে তখন আমরা সেটা বাড়লে অ্যাড করে দেবো, আর যদি কমে মানে লায়াবিলিটির ক্ষেত্রে বাড়লে প্লাস, কমলে মাইনাস, অ্যাসেটের ক্ষেত্রে বাড়লে মাইনাস মানে বাড়লে ক্যাশ আউটফ্লো হয় আর কমলে ক্যাশ ইনফ্লো হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক্রেডিটর্স রয়েছে ফার্স্টেই, ইনক্রিজ ইন ক্রেডিটর্স, ইনক্রিজ ইন ক্রেডিটর্স, ইনক্রিজ ইন ক্রেডিটর্স কত রয়েছে না 4,50,000 থেকে 5 লাখ, তার মানে হচ্ছে 50,000 প্লাস হবে। লায়াবিলিটি বাড়লে প্লাসই হবে, লায়াবিলিটি বাড়লে ক্যাশের ইনফ্লোই হয় আর লায়াবিলিটি কমলে ক্যাশের আউটফ্লো হয়। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি ইনভেন্টরিজ অ্যাসেটে, কারেন্ট অ্যাসেটে, কারেন্ট অ্যাসেটে ইনভেন্টরিজ, ইনভেন্টরিজ বাড়ছে, ইনক্রিজ ইন ইনভেন্টরিজ, ইনভেন্টরিজ কত কত বাড়ছে 2,16,000 থেকে 3,40,000 থেকে 2,16,000, 3,40,000 minus 2,16,000 equals to 124, 124। এটা কিন্তু আমার ক্যাশ আউটফ্লো। ইনভেন্টরি যখনই বাড়বে মানে অ্যাসেট যখনই বাড়বে তখন সেটা আমার ক্যাশ ইনফ্লো হবে। ডেটার্স, ডেটার্সে কি হচ্ছে, ডেটার্সেরও ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ ইন ডেটার্স, ডেটার্সেরও বাড়ছে, ডেটার্স কত টাকা বাড়ছে 10,10,000 থেকে, কোথায় গেল ক্যালকুলেটর, 10,10 minus 894, 116 মানে 1,16,000 কিন্তু এটাও মাইনাস হলো। এবার এর মাইনাস ফিগারটা তাহলে আর কিছু আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জেসে নেই, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে আর কিছু নেই, তাহলে আমাদের এইখানে ব্যালেন্সিং ফিগারটা থাকবে হচ্ছে 1,16,000 থেকে 1,16,000 124, 1,16,000 124, আচ্ছা এটা হচ্ছে 190,000 মাইনাস ফিগারে, মাইনাস ফিগারে থাকলে এবার আমরা এখান থেকে 12,2 থেকে যদি 190 মাইনাস করে দিই তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে 1,12,02 minus 190 equals to 10,12,000। ঠিক আছে, এটা আমাদের কাছে কি হবে না, এটা হচ্ছে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা লেস করব ইনকাম ট্যাক্স পেইড, ইনকাম ট্যাক্স পেইড কত হয়েছে, ইনকাম ট্যাক্স পেইড কত হয়েছিল আমাদের, আমরা ওখানে কত করেছিলাম ইনকাম ট্যাক্স 4,30,000, তাই তো 4,30,000 আমার ইনকাম ট্যাক্স পেমেন্ট ছিল, সেই 4,30,000 এখান থেকে মাইনাস করব 1,012 minus 430 equals to 5,82,000, এটা হচ্ছে আমার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বুঝা গেল, এটা হচ্ছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কত বেরিয়েছিল 5,82,000, 5,82,000। দেখো মেন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের মেন যেটা করার দরকার প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট, যেখানে সব থেকে বেশি ভুল হয় সেই পার্টটা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা বার করে ফেলেছি। এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয়ে যায়, যা কিছু পারচেস হয়েছে যা কিছু সেল হয়েছে আমরা সেটা শুধু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বসিয়ে দেবো। আমরা ওখানে কি দেখেছিলাম, আমরা ওখানে দেখেছিলাম একটা পারচেস ছিল মেশিনারি পারচেস ছিল, একটা মেশিনারি পারচেস ছিল, সেটাকে বসিয়ে দাও 8 লাখ ছিল মেশিনারি পারচেস মানে আউটফ্লো ডাস্ট বসিয়ে দাও। মেশিনারি সোল্ড ছিল, মেশিনারি সোল্ড কত ছিল, মেশিনারি সোল্ড ছিল হচ্ছে আমাদের, মেশিনারি সোল্ড ছিল আমাদের ক্ষেত্রে কত টাকাটা ছিল, মেশিনারি ছিল 1 লাখ ছিল আমাদের মেশিনারি সেলটা কিন্তু আমাদের কাছে ইনফ্লো, তাহলে মেশিনারি সেলটা হয়ে গেল ইনফ্লো। আর একটা ছিল ইনভেস্টমেন্ট, একটা সেল করেছিলাম না, সেল অফ
ইনভেস্টমেন্ট। জাস্ট যা যা আছে দেখে দেখে আমাদের ওয়ার্কিং নোটসে করা আছে, ওয়ার্কিং নোটস দেখে দেখে আমরা শুধু সেগুলোকে ওয়ার্কিং নোটস দেখে দেখে বসিয়ে দেবো। 68,000 ওয়ার্কিং নোটসে যেগুলো যেগুলো আমাদের কাছে ব্যাংকের আইটেম এসছে সেগুলোকে আমরা কোথায় নিয়ে চলে যাবো না ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, আর কোথায় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তাহলে এইবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিন্তু আমার এখানেই শেষ, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমার এখানেই শেষ হয়ে যাচ্ছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তাহলে আমাদের ফাইনালি কত আসলো, 8 লাখ থেকে জাস্ট 1,60,000 বাদ দিয়ে দাও, 8 লাখ থেকে 1,08,000 মাইনাস 168 বাদ চলে গেল, আমাদের কাছে থাকলো 6 লাখ কিন্তু 32,000 কিসে থাকলো, মাইনাসে থাকলো। আর এটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত এসেছিল, 5,82,000 এসেছিল। এবার আমরা চলে যাব ডাইরেক্ট, তাহলে এটা আমাদের কাছে কি চলে আসলো, ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি আমাদের কাছে ব্যালেন্সিং ফিগারটা যদি পজিটিভ আসে তাহলে সেটা ক্যাশ ফ্লো ফ্রম হবে, আর যদি মাইনাস ফিগারে আসে তাহলে আমাদের কাছে ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং, যে কোনো অ্যাক্টিভিটিসে যদি মাইনাস ফিগার আসে তাহলে সেটাকে আমরা লিখবো ক্যাশ ইউজ, যদি প্লাস ফিগারে আসে আমরা লিখবো ক্যাশ ফ্রম। ক্লিয়ার না? এবার তাহলে আমাদের কাছে নেক্সট একটা জিনিসই পড়ে আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানেও সেম জিনিস, যা যা শুধু আমাদের কাছে এসছে, আমরা এতক্ষণ পর্যন্ত সব কিছু করা হয়ে গেছে, সেইগুলোই শুধু আমরা এখানে বসিয়ে দেবো। আমরা এখানে ব্যালেন্স শিটে ফার্স্টেই দেখতে পাচ্ছি কি, ফার্স্টে দেখতে পাচ্ছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল। যখনই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি চলে আসবে তখনই সোজা চলে যাবে ক্যাপিটালের কাছে চলে যাবে, দৌড়ে ক্যাপিটালের দিকে চলে যাবে, যে সে এসছে, সে তাকে ইস্যু করেছি না তাকে রিডিম করেছি, ব্যাস। তাহলে দেখবে সেখানেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্টেই ইস্যু করেছি, ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমরা ইস্যু করেছি। কত টাকার ইস্যু করেছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 16 লাখ ছিল, 18 লাখ 80 হয়েছে, মানে 16 লাখ থেকে 80,000 হয়েছে। তাহলে আমার 2,80,000 কিন্তু আমরা ইস্যু করেছি। ইস্যু করলে আমাদের কাছে ক্যাশ আসে, দ্যাট মিনস ক্যাশ ইনফ্লো। ইস্যু করলে আমাদের কাছে টাকা আসে, তার মানে আমাদের ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, তারপর আমরা কি করছি, এখানে তো আর কিছু হবে না, সিকিউরিটিজ প্রিমিয়াম বলেছে একটা, কিন্তু বলে দিয়েছে যে একটাই ক্লোজিং ফিগার রয়েছে, তার মানে সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা রিসিভ করেছি, সিকিউরিটিজ প্রিমিয়াম রিসিভড। এটা কিন্তু কত আছে, 56,000 সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা রিসিভ করেছি। আর কি হয়েছে না, আর হয়েছে সেটা কি, আনক্লেম ডিভিডেন্ড একটা ছিল, আনক্লেম ডিভিডেন্ডকে আমরা, তার আগে ডিবেঞ্চার আছে। ডিবেঞ্চারের কেসটা কি হয়েছিল না, ডিবেঞ্চারের কেসটা আমাদের ডিবেঞ্চার হয়েছিল 9%, ডিবেঞ্চার আমরা কি করেছিলাম না, রিডিম করেছিলাম, তাই তো, রিডিম করেছিলাম কত টাকায়, 1,20,000 তার সঙ্গে একটা প্রিমিয়ামও পে করেছিলাম। প্রিমিয়ামটা আমরা কোথায় দেখেছিলাম, জিআর এর সঙ্গে, মানে জেনারেল রিজার্ভে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, জেনারেল রিজার্ভে চলে গেছিলো, সেই প্রিমিয়ামটা কিন্তু এখানে আসবে, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। প্রিমিয়ামের ডিবেঞ্চারটা আসলো, ডিবেঞ্চারটা কত টাকা না, ডিবেঞ্চারটা হচ্ছে কত টাকা ছিল জানো, 12,000 ছিল, তাই না, তার মানে 12,000। এইগুলো কিন্তু সব কিছু পেমেন্ট হচ্ছে, এটা শুধু রিসিভ করেছি, এটাও পেমেন্ট হচ্ছে। ডিবেঞ্চারের একটা ইন্টারেস্ট আমরা অ্যাডজাস্ট করেছিলাম, মনে আছে, 9% ডিবেঞ্চার ইন্টারেস্ট পেড কত টাকা করেছিলাম মনে আছে, 36,000, কিন্তু 4 লাখের উপরে 9%, 36,000 কিন্তু আমরা একটা ডিবেঞ্চার ইন্টারেস্ট পে করেছিলাম। ডিবেঞ্চার ইন্টারেস্ট পে হয়ে গেল। ইন্টারিম ডিভিডেন্ড আমরা কিন্তু ডিক্লেয়ার করে রেখেছিলাম, সেই ডিক্লেয়ার্ড আনক্লেম ডিভিডেন্ডে চলে আসি। আনক্লেম ডিভিডেন্ড আমরা কত দেখতে পাচ্ছি, ব্যালেন্স শিটে 30,000, ওপেনিং ক্লোজিং হচ্ছে 20,000, তার মানে আমাদের কাছে 10,000 কিন্তু আমরা পেমেন্ট করেছি। তাহলে আনক্লেম ডিভিডেন্ড পেড কত হয়েছে না, অনলি 10,000 কিন্তু আমরা পেমেন্ট করেছি। আর ইন্টারিম ডিভিডেন্ড একটা আমরা পেমেন্ট করেছিলাম, ইন্টারিম ডিভিডেন্ড পেড। দেখো আমাদের কাছে মোটামুটি সমস্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ইন্টারিম ডিভিডেন্ড কত টাকার, 1,88,000 কিন্তু আমরা পেমেন্ট করেছিলাম। এইটা হয়ে গেল আমাদের কাছে, কিন্তু সমস্তটা কিন্তু এসে গেল। 30,000 কিন্তু মাইনাস ফিগার, এটা কি, ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে,
এইবার দেখো সমস্তটা, এবার এটা অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস তিনটেই পেলাম আমরা। তিনটে পাওয়ার পরে আমাদের এখান থেকে প্লাস মাইনাস করার পরে কি আসবে না, আসবে প্লাস মাইনাস করার পরে 632 প্লাস 30 মাইনাস 582 ইকুয়ালস টু আসবে আমার 80,000, কিন্তু আসবে আমার কাছে মাইনাস ফিগার। 80,000 আসবে আমার কাছে মাইনাস ফিগার। এবার দেখবো আমরা এইটা কি জিনিস, ডিক্রিজ ইন ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে ডিক্রিজ হয়েছে, মানে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট এই কটা অ্যাক্টিভিটিসের পরে ডিক্রিজ হয়েছে। তারপর আমরা কি লিখবো এরপরে আমরা করব ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওপেনিং ব্যালেন্স কত আছে আমাদের কাছে? ওপেনিং ব্যালেন্স আছে 90,000, প্লাসে 90,000 আছে, তাই তো ওপেনিং ব্যালেন্স আছে। তারপর যেটা ব্যালেন্সিং দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের কাছে এখানে কি দাঁড়ালো 10,000। এটা কি? এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 10,000, দেখো আমাদের প্রবলেমেও কিন্তু 10,000 রয়েছে ক্লোজিং ব্যালেন্স। এই হচ্ছে আমাদের কাছে টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি বুঝে করা যায়, যদি একটু ঠিকঠাক করে ওয়ার্কিং নোটস ঠিকঠাক দেখে করবে, ওয়ার্কিং নোটস যেটা আমি বললাম, যেটার প্রবলেম মনে হবে যে না এটা করতে অসুবিধা হচ্ছে, যেটা চেঞ্জেস আছে সেটা আমি এখানে ইকুইটি শেয়ারেরও একটা ওয়ার্কিং নোটস করে নিতে পারতাম, ওপেনিং ক্লোজিং বসাতাম, বাকিটা ব্যাংকে বসিয়ে দিতাম। কিন্তু যেটা আমাদের কাছে প্রত্যেকটা ওয়ার্কিং নোটস করেও আমরা করতে পারি, যেটা ব্যালেন্সিং ফিগার থাকবে সেটা হয় পিএল এ যাবে না হয় ব্যাংকে যাবে। যেখানে ব্যালেন্স রয়েছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, যেখানে ব্যালেন্স রয়েছে সেটা হয় পিএল এ যাবে অথবা ব্যালেন্সে যাবে, হয় পিএল এ যাবে অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ব্যাংক থেকে বেরোবে বা ক্যাশ থেকে বেরোবে, ঠিক আছে? তো শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের জায়গাগুলোটা বাদ দিয়ে, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস কোনটা? কারেন্ট লায়াবিলিটি আর কারেন্ট অ্যাসেট, এই জায়গাটুকুকে খেয়াল রাখবে। এই জায়গাটুকু খেয়াল রাখার পরে ফিক্সড অ্যাসেট আর ফিক্সড লায়াবিলিটি আমাদের কাছে যেটাই বেরিয়ে যায় বা যেটা ইনফ্লো হয় বা ক্যাশ আউটফ্লো হয় সেটা ব্যাংকে হয়, আর যদি কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে সেই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের পিএল এ হয়। তাহলে যদি আমরা ফিক্সড অ্যাসেট, কারেন্ট, দেখো চারটে, পুরো পিকচারটাকে দুটো ভাগে ভাগ করে নাও। একটা হচ্ছে ফিক্সড লায়াবিলিটি, মানে ফিক্সড পোর্শনের মধ্যে কি আসছে? ফিক্সড লায়াবিলিটি, ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? এটা তো ব্যাংকের ইনফ্লো অথবা আউটফ্লো হবে, আর কিছু কিছু জায়গায় যেখানে ডেপ্রিসিয়েশন থাকবে, কোনো লস থাকবে, সেগুলো আমরা পিএল এ অ্যাডজাস্ট করব, হয়ে গেল। আর কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট কমপ্লিট আলাদা এদের থেকে। কমপ্লিট আলাদা কি হবে না, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি কিন্তু আমাদের শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জেসের জায়গাটাতেই আসবে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট লায়াবিলিটি আর কারেন্ট অ্যাসেটে কি হবে? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের জায়গাটা বুঝতে শুধু আসবে, আর কোনো জায়গায় আসবে না। কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আর কোথাও কোনো ইমপ্লিকেশন নেই, শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে আসবে। আর ফিক্সড অ্যাসেট আর ফিক্সড লায়াবিলিটিকে নিয়ে আমাদের কোনো কারবার হবে শুধু, যে ফিক্সড অ্যাসেট আর ফিক্সড লায়াবিলিটি যতগুলো অ্যাকাউন্ট ওপেন করবে, যদি সব অ্যাকাউন্ট ওপেন করো তাও দেখবে যে ব্যালেন্সিং ফিগারটা সেটা তোমরা কোথায় বসিয়ে দেবে? সেই ব্যালেন্সিং ফিগারে ডাইরেক্ট বসিয়ে দেবে, হয় ব্যাংকে না হলে পিএল এর সঙ্গে অ্যাডজাস্ট করবে, বুঝে একটু। তাহলে আর ক্যাশ ফ্লো অ্যাডজাস্টমেন্ট সব ক্যাশ ফ্লো অ্যাকাউন্টই মিলতে বাধ্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আজকে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নেক্সট আরো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো।